এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ, সুনামগঞ্জের লালপুরে আছেন হিমাদ্র শেখর ভদ্র এবং ফেনীর ফুলগাজীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি শুভর কাছে। রাজধানীতে অল্প কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিতে অনেকটা ভিজিয়ে দিল রাজধানীবাসীকে। যারা পরীক্ষার্থী, আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যারা পরীক্ষার্থী আছেন, যারা অফিসগামী যাত্রী রয়েছেন, তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে এবং রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখেছি যে পানি জমতে দেখা গিয়েছে। এবং সকাল থেকে আজকে যেহেতু মঙ্গলবার, যার কারণে যাদের সাপ্তাহিক অন্যান্য যে সকল কাজগুলো ছিল তারা কিন্তু কাজের জন্য বেরিয়েছেন এবং যারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন প্রয়োজনীয় কাজে, তাদের কিন্তু বিপাকে পড়তে হবে। বিশেষ করে সকাল থেকে দেখেছি যে যানবাহনের চাপটা কিন্তু সড়কে অনেক বেশি। তবে বৃষ্টি হওয়ায় যারা মোটরসাইকেলে বা অন্যান্য যে সকল যানবাহন রয়েছে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু বিপাকে পড়তে হয়েছে। অনেকে ভিজে যেতে দেখেছি আমরা তাদের গন্তব্যে পৌঁছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে ফার্মগেট এলাকায় আমরা বাসের জন্য অপেক্ষা করতে দেখেছি এখানে বেশ কিছু যাত্রীদের। তারা যেটি বলছিলেন যে সময় মতো বাস আসছে না, হয়তো সড়কে যানের চাপ রয়েছে, পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু যানবাহনটা ধীরগতি অবস্থায় হয়তো চলছে যানবাহন, যে কারণে হয়তো নির্দিষ্ট সময়ে তারা যানবাহন পাচ্ছেন না। অফিসে কিছুটা বা অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা কাজে যাচ্ছেন তারা সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছাবে বলে ধারণা করছেন। এবং আরও যে বিষয়গুলো আমরা অভিযোগ পেয়েছি কিছু কিছু জায়গায়, বিশেষ করে রিক্সাগুলো এবং বেশ কিছু সিএনজি রয়েছে, বৃষ্টির কারণে কিন্তু অতিরিক্ত একটা ভাড়া আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। যে যারা যাত্রী রয়েছেন অন্যান্য সময়ে, স্বাভাবিক সময়ে যেমন ভাড়া হয়ে থাকে তার চেয়ে দেখা যাচ্ছে যে 20, 30, 50 টাকা বেশি টাকা চাচ্ছে বলে ওই যে বিষয়টি সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন। তো এক কথা যদি বলতে চাই যে এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টির কারণে যারা অফিসগামী এবং স্কুল শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের কিছুটা ভোগান্তিতেই পড়তে হয়েছে। তো সব কিছু মিলিয়ে রাজধানীতে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটের সুনামগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন হিমাদ্রি। আমরা তার কাছে বন্যা পরিস্থিতি জানার চেষ্টা করবো। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকা। এই এলাকা দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং এই তাইজপুর এবং বিশম্বরপুর সুনামগঞ্জের যোগাযোগের একটি প্রধান সড়ক এটি। এই সড়কের প্রায় 3টি অংশ দিয়ে এইভাবে পানি প্রবাহিত হচ্ছে। এটি সুরমা নদীর পানি উপচে মূলত এখানে এই সড়ক পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে কিভাবে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সকাল থেকে এখানে ছিলাম, ক্রমশ নদীর পানি বাড়তেছে এবং এই এলাকায় পাহাড়ি ঢলের পরিমাণও বাড়তেছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে সুনামগঞ্জের খাসিয়ামারা, রক্তি, জাদুকাটা, চলতি সমস্ত নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুনামগঞ্জের 5টি পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আসলেও এই যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থার দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি রূপ নিচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 72 ঘন্টা আরও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং সেই পূর্বাভাসের কারণে এইভাবে পানি যদি বাড়তে থাকে তাহলে আবারও সুনামগঞ্জে 27 লাখ মানুষ বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে মাত্র 1 মাসের ব্যবধানে সুনামগঞ্জে এই নিয়ে তৃতীয়বারের মতো বন্যা প্লাবিত হলো এবং প্রতি যে দ্বিতীয় বন্যার দখল কাটতে না কাটতে এখন আবার তৃতীয়বারের মতো বন্যা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির পাহাড়ি ঢল কীভাবে প্রবল বেগে এই সুরমা নদী উপচে খরচার হাওরে প্রবেশ করছে এবং এই সমস্ত গ্রাম যেগুলি আছে নিম্নাঞ্চলের গ্রাম সেগুলিকে প্লাবিত করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছে যে গতকালকে সকাল থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং সেই বৃষ্টিপাতের ফলে এই পাহাড়ি ঢলের পরিমাণ বাড়ছে এবং সুরমা নদীর পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছে, খাসিয়ামারা নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে, জাদুকাটার পানিও উপচে প্রবেশ করছে। আমরা কথা বলেছিলাম তাহিরপুর এবং বিশম্বরপুর উপজেলার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই বন্যা অর্থাৎ তৃতীয় দফা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশম্বরপুর, তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলা। এই 3টি উপজেলার উপর দিয়েই মূলত পাহাড়ি ঢল প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, এই 3টি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে লোকজন আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধিদের সাথে, তারা এই বন্যা দুর্গত লোকজনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। আমরা এখন ফেনীর বন্যার খবর শুনতে চলে যাব সহকর্মী আতিয়ার সজলের কাছে।
গত কয়েকদিন ধরেই কিন্তু ফেনীতে কিন্তু টানা বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু নিম্নাঞ্চলে এমনি পানি প্লাবিত ছিল বা ভর্তি ছিল। তারপরে গতকাল হঠাৎ করে কিন্তু ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো তিনটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই সাথে অনেক জায়গায় যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 122 কিলোমিটার, সে 122 কিলোমিটার এই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়েও পানি প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে মানুষের অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে। আমরা রয়েছি ফুলগাজী বাজারে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি অনেকটা নেমে গিয়েছে। গতকাল আমরা যেখানে এখন হাঁটু পানি দেখছেন সেখানে কিন্তু কোমর পানির উপরে বা বুক সমান উপরে গতকাল রাতে পানি ছিল। অনেক ব্যবসায়ীদের কিন্তু সমস্ত কিছু ভেঙে চুরে বা পানির তোরে কিন্তু অনেক দোকানে পানি ঢুকে গিয়েছে। অনেক দোকানের ব্যবসায়ীকে মালামাল কিন্তু আমরা দেখছি পানিতে ভাসছে, তাদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। গতকাল রাতভর কিন্তু তারা নির্ঘুম রাত কাটিয়েছে, তারা চেষ্টা করেছে তাদের মালামাল রক্ষা করার জন্য। একইভাবে কিন্তু এই নদীর তীরের কিন্তু যারা বাসিন্দা রয়েছে তাদের অনেকের বাড়িতে আমরা দেখেছি যে বাড়িঘরে পানি ঢুকে গিয়েছে, তাদের ধান চাল বা জিনিস আসবাবপত্র তলিয়ে গিয়েছে। অনেকে কিন্তু নির্ঘুম একটি রাত, ভয়াবহ একটি রাত কাটিয়েছেন। আপনাকে যদি বলি যে এই নদীর যে ভয়াবহতা, এখানকার স্থানীয় বৃষ্টিতে তেমন কোনো প্রভাব না পড়লেও হঠাৎ করে কিন্তু বছরের একাধিকবার ভারতের উজান থেকে যে পানি আসে, ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কিন্তু বন্যার কবলে পড়তে হয়। আর এই যে নদীটি, সেই নদীটি শাসন না হওয়া এবং বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ দিয়েছিল সে বাঁধ কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ায় কিন্তু বারবার এমন অবস্থায় পড়তে হয়। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন যে তারা কিন্তু ত্রাণ চায় না, তারা চায় এই যে একাধিকবার প্রতি বছর বন্যার কবলে পড়ে তাদের ভোগান্তির শিকার হয়, তাদের লক্ষ কোটি টাকার ক্ষতি শিকার হতে হয়, সেই থেকে তারা পরিত্রাণ চায়। এজন্য এই যে নদীর বাঁধটি রয়েছে সেটি নদী থেকে কমসে কম 100 মিটার দূরত্ব নিয়ে যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হয় তাহলে প্রতি বছর একাধিকবার এভাবে কিন্তু বন্যার কবলে এদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় এই অঞ্চলের মানুষদের। তারা চায় কোনো ত্রাণ নয়, এই বাঁধ ভাঙার বা এই বন্যার পানির স্থায়ী সমাধান। এবং আপনাকে যদি বলে রাখি যে আজকে কিন্তু পানি সম্পদ মন্ত্রী এই বন্যা পরিস্থিতি দেখতে আসার কথা রয়েছে। ইতিপূর্বে কিন্তু গতকাল রাতে আমরা যতদূর শুনেছি যে দুজনের প্রাণহানি ঘটেছে, একজন শিশু এবং একজন যুবকের প্রাণহানি ঘটেছে বন্যার পানিতে। সব মিলে কিন্তু এখানকার মানুষজন বন্যার পানির কারণে কিন্তু শিশু এবং আবালবৃদ্ধ সবাইকে নিয়ে কিন্তু একটি চরম আতঙ্কে দিন কাটছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজী থেকে, তার আগে সুনামগঞ্জ এবং রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। বিস্তারিত জানাতে বান্দরবান শহরে আছেন রিপোর্টার এনে জাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এর ফলে আতঙ্কে দিন পার করছে জেলার প্রায় লক্ষাধিক বাসিন্দা। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শহরের লাঙ্গিপাড়া, সিদ্দিকনগর, বনরূপা, কালাঘাটা, বালাঘাটা সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। মূলত একটি বিষয় জানিয়ে রাখি, সমতল ভূমির অপ্রতুলতার কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু পাহাড়ের পাদদেশেই কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা স্বল্প টাকায় জায়গা কিনে তারা পাহাড় কেটে সেখানে বসতি স্থাপন করে। এই কারণেই কিন্তু বর্ষাকাল আসলে প্রতি বছরই এইসব ঝুঁকিপূর্ণ বসতিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। গত কয়েক বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি, সর্বশেষ যেটি আমরা জানি যে গত 5-6 বছরে পাহাড় ধসে পার্বত্য জেলা বান্দরবানে প্রায় 64 জন মারা গিয়েছে। গত 29 জনও কিন্তু নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজন মারা গিয়েছে। তো তারা কিন্তু ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে তারা কিন্তু মাইকিং করছে এবং তালিকা করেছে ঝুঁকিপূর্ণ বসতিদের, এবং মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেও কিন্তু বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় মাইকিং করা হচ্ছে যাতে তারা সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে জেলায় প্রায় 214টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে। কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হলেও আমরা কিন্তু প্রতিবারই দেখেছি আশ্রয় কেন্দ্রে মানুষজন কিন্তু আসলে তেমনটা যায় না, তারা ঝুঁকি জেনেও নিজেদের বসত বাড়িতেই থাকে। তো এই কারণেই কিন্তু বর্ষাকাল আসলে প্রতি বছরে কিন্তু পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। এবং আরেকটি বিষয় যে পার্বত্য এলাকায় পাহাড়ি জায়গা হয়, এখানে কিন্তু প্রায় সময় পাহাড় কাটা হয়ে থাকে। বিশেষ করে সরকারি কাজে বা ব্যক্তিগত কাজে মানুষ কিন্তু বাড়িঘর তৈরি করার জন্য পাহাড় কাটে। তো এই কারণে কিন্তু বর্ষার পানি বৃষ্টি
বৃষ্টিপাত যখন অব্যাহত থাকে তখন পাহাড়ের তলদেশে এই মাটি প্রবেশ করে এবং মাটি নরম হয়ে যায়। এই কারণে কিন্তু বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটে। তো এই কারণে কিন্তু প্রশাসন সবসময় তৎপর থাকে, বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানাও করা হয়, কিন্তু এরপরেও কিন্তু থামছে না। এই কারণে সবসময় প্রতি বছর বর্ষাকাল আসলেই পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয় এবং ঝুঁকিতে থাকে এখানকার লক্ষাধিক বাসিন্দা। তো এই ছিল আমার কাছে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে সবশেষ খবর। পাহাড় ধসের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে। ভ্যাট আদায়ে গতিশীলতা আনতে বিভিন্ন সময় নানা পন্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিনের পাইলট প্রকল্পের নামে গচ্ছা দিয়েছে সরকারের বড় অঙ্কের টাকা। অথচ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারা, নিম্নমানের ডিভাইস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে এনবিআরের সংশ্লিষ্ট ভেন্ডরের ওপর। এনবিআরের সাবেক কর্মকর্তা বলছেন, ডিভাইস নির্ভর না হয়ে সফটওয়্যারের প্রচলন ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সম্ভব ভ্যাট আদায়ের গতিশীলতা আনা। রাজধানীর মিরপুর ৬ নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায়, জমেছে ধুলো। ম্যানেজার জানালেন নিয়মিত ব্যবহার করেন তারা, কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় ২২,০০০ টাকা দামের মেশিনটি। মেশিন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার বিধি জানেন না। এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর। আমাদের পেরেশানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে, কারণ এটা মেশিনটা মেনটেন্স করতে আপনার এটার পিছনে 2 জন লোক নিয়োগ করতে হয়, তাদের খাবার আছে, বেতন আছে, তাদের পিছনে পরে আমার 50,000 টাকা ব্যয় হয় মাসে। এরপরে আপনার নানান ধরনের হয়রানি, একটা বিল কাটতে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়। তো এতে করে আমাদের প্রবলেম হয়। আর হচ্ছে একটা জিনিস, কদিন পর পর ব্যাটারি নষ্ট, চার্জার নষ্ট, এই সেই করে এইগুলো আমাদের ব্যস্ততা বাড়াই দিছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই আর সরকারের কোনো বেনিফিট আছে বলে আমি মনে করি না। এটা তো সম্পূর্ণভাবে জেনেক্স বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিচ্ছে কিনা। মেশিন হতে একটু সমস্যাটা হয়, চার্জে দিয়ে বিলগুলো কাটা লাগে। ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হতো তাহলে আমাদের অনেকটা বেটার হতো। মেশিনটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব, তাই ওটা এখনো চালু করতে পারিনি। আর এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ। অভিযোগ আছে 2018 সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাপটি 2017 সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি, যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার। এনবিআর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো, সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোট ছোট যত ধরনের কম্পোনেন্টই হোক, আমি ইএফডিএমএস করলাম কোনো ক্ষেত্রে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না সে যেন ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে, কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে। যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র, সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয় তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে, অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে, সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফটির পিছনে এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে। বলেন ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয়, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত। সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে, মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে। মেশিনের মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে, মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে। সফটওয়্যার যাদের আছে সেইগুলোকে এনকারেজ করা উচিত এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেই সেন্ট্রাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা উচিত। অথচ এনবিআর এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনো রকম বক্তব্যই দেননি। ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
বৈশ্বিক সংকটেও চমক দেখালো প্রবাসী আয়। বিদায়ী বছরে প্রায় 2400 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে 230 কোটি ডলার বেশি। আয়ের সঙ্গে চমক আছে উৎস নিয়েও। সৌদি আরব নয়, শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ এখন সংযুক্ত আরব আমিরাত, আর এতে দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন অর্থনীতিবিদরা। প্রবাসী আয়ের আড়ালে প্রণোদনা সুবিধায় পাচার হওয়া অর্থ দেশে আসছে কিনা তা খতিয়ে দেখতে বলছেন তারা। আলতাফ হোসেনের রিপোর্ট। রিজার্ভ বাড়াতে সরকারের নানা উদ্যোগের পর রেমিটেন্সের পালে হাওয়া লাগে গেল মে মাস থেকেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে 254 কোটি মার্কিন ডলার, যা মে মাসের তুলনায় 29 কোটি ডলার বেশি, গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে বিদায়ী বছরে প্রবাসী আয় এসেছে 2391 কোটি ডলার। প্রবাসী আয় বৃদ্ধি অর্থনীতির জন্য সুখবর হলেও প্রশ্ন উঠেছে উৎস নিয়ে। বিএমইটির তথ্য বলছে, বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় 39 লাখ কর্মী 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 24 কোটি 21 লাখ ডলার। অথচ 21.5 লাখ কর্মীর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 40 কোটি 67 লাখ ডলার। রেমিটেন্স বেশি আসুক আমরা চাই, কিন্তু আমরা এটাও আমাদের জানা দরকার যে এই বড় ধরনের পার্থক্য কি হচ্ছে। এটা কি কোনো টাকা লন্ডারিং হচ্ছে কিনা, টাকা পাচার হয়ে সেই টাকা আবার সাদা হওয়ার জন্য আসছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। যারা রেমিটেন্স পাঠিয়েছেন যদি বড় অঙ্কের সেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাকে স্বাগত জানানো উচিত, এবং সামনের দিনগুলোতে যাতে আরও বেশি বেশি করে ফর্মাল চ্যানেলে বড় অঙ্কের রেমিটেন্স আসে, সেটার জন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত। তবে বৈধতা আর প্রণোদনা পেতে পাচার হওয়া অর্থ দেশে রেমিটেন্স হয়ে ফিরছে কিনা তাও তদন্তের দাবি রাখে বলে মত অর্থনীতিবিদদের। তদন্তে ওইগুলো যদি খতিয়ে দেখা হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভিসা সহ নানা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি কিছুটা কমলেও রেমিটেন্স প্রেরণে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের 11 জেলা। গত 11 মাসে এখানকার প্রবাসীরা 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বিশেষ করে ওমান এবং মালয়েশিয়ার মতো দেশ ভিসা বন্ধ করলেও গত 6 মাসে এই অঞ্চল থেকে কাজের সূত্রে বিদেশ পাড়ি দিয়েছেন 1,63,000 শ্রমিক। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বমন্দার প্রভাবে শ্রমনির্ভর অধিকাংশ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ভিসা কেলেঙ্কারির নিষেধাজ্ঞা। গত 1 বছর ধরে শ্রমিক নেওয়া কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। একইভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। তবে এসব দেশে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ভিসা আসার পরও আমরা কিছু প্রতিবন্ধকতার মধ্যে আছি। যেমন প্রত্যেকটা ভিসা অ্যাটেস্টেড এটা অনেকটা সহায়ক না। আমি সরকারকে অনুরোধ করব অন্তত 1টা 2টা 5টা 10টা 20টা পর্যন্ত ভিসার যদি অ্যাটেস্টেড তুলে দেয়, এটার প্রবাহ আরও বেড়ে যাবে এবং রিমিটেন্স আরও বেশি আসবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সংকট সত্ত্বেও গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা থেকে 1,62,905 জন শ্রমিক বিদেশ গেছেন। সবচেয়ে বেশি কুমিল্লা থেকে, আর 3 পার্বত্য জেলা থেকে সবচেয়ে কম গেছেন। নির্দিষ্ট কান্ট্রিতে কর্মী যাওয়ার সংখ্যাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টে একটু কমে গেলেও ওভারঅল সব জায়গায় কমে যায়, এবং আবার যখন উন্মুক্ত হয় তখন সমস্ত সমগ্র বাংলাদেশে সেটা ওভারঅল বেড়ে যায়। জনশক্তি রপ্তানি কমলো, গতি বেড়েছে রেমিটেন্স প্রবাহে। চলতি অর্থ বছরের 11 মাসে 11 জেলার প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 6.36 বিলিয়ন মার্কিন ডলার। তবে জনশক্তি রপ্তানি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রামের যারা প্রবাসী বেশিরভাগ কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এবং ওমানে একটি বড় বাজার। ওমানে টেম্পোরারিলি আপাতত বন্ধ রয়েছে, বাট এটি আমরা যতটুকু জানি কূটনৈতিক চ্যানেলে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ওমানের শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স এসেছে 23 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, আর বিদেশ গেছে অন্তত 7 লাখ শ্রমিক।
গার্মেন্টস শিল্পের পর রিজার্ভ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আর এই খাতটি এখন নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো, কিন্তু এই মিশন তেমন কোনো ভূমিকা রাখছে না, এমনকি অনেকটা নীরব থাকছেন, এমনটি অভিযোগ প্রবাসীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্চগড়ে দিনের পর দিন বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। চাহিদা মতো বিদ্যুৎ না পেয়েও ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছেন বোদা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার রিডাররা মন গড়া বিল করছেন, কিন্তু সমস্যা সমাধানে সদুত্তর নেই কর্তৃপক্ষের। বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে। অসহনীয় গরম, থমকে আছে বৈদ্যুতিক পাখা ও লাইট। রাতের বেলা পড়তে বসাতে তাই কুপিই ভরসা। সন্তানদের স্বস্তির জন্য হাত পাখা দিয়ে বাতাস করে দিচ্ছেন মা। পঞ্চগড়ের বোদা উপজেলায় তীব্র দাবদাহের মাঝে দিন ও রাতে অতিরিক্ত লোডশেডিংয়ের কবলে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক। অথচ ভুতুরে বিল নিয়ে হাজির হয় বিদ্যুৎ বিভাগ। এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল বেড়েছে 3 থেকে 4 গুণ। এতগুলো বিল কিভাবে আছে? আমি 130 থেকে 40 টাকা বিল দিই, 150 টাকা বিল দিই, আর কিভাবে 2600 টাকা বিল আছে? ওরা মিটার দেখে বিল লেখে না, ওরা চার দোকানে যায়, চা খায়, ওখানে বিল লেখে চলে আসে। বাসার মধ্যে শুধু ফ্রিজের লাইন চালু, কিন্তু বিল আসছে 3570 2 মাসের। কারেন্টের বিলের মধ্যে আগুন ধরে গেছে আর কি। এদিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কথা জানিয়ে অতিরিক্ত বিল নিয়ে দায়সারা কথা বলল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গ্রাহককে আমি 1 ঘন্টা বিদ্যুৎ দিলে পরবর্তী 1 ঘন্টা বা 2 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে। এটা শিডিউল অনুযায়ী আমাদের রেজিস্টার করা আছে, শিডিউলভুক্ত করা আছে, শিডিউল অনুযায়ী তাদেরকে আমরা এইভাবে দিচ্ছি আর কি। পল্লী বিদ্যুতের বোদা উপকেন্দ্রের তথ্য মতে উপজেলায় গ্রাহক সংখ্যা প্রায় 50,000। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় ধসে পড়েছে পাহাড়। 4 ঘন্টা পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারা এলাকায়। এই এলাকায় গতকাল ভোর রাতে 3:30 থেকে 4টার ভিতর এখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা এই সড়কটি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ভোর সকালবেলা যে খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী যানবাহন এবং ঢাকা থেকে যে চট্টগ্রাম থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে সমস্ত নাইট কোচগুলো খাগড়াছড়ি আসছিল, সেই সমস্ত যানবাহনগুলো রাস্তার দুপাশে আটকা পড়ে যায়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় 4 থেকে 5 ঘন্টা কাজ করে পাহাড়ের রাস্তার পাশ থেকে পাহাড়ের মাটি সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করে। এখনো রাস্তার অর্ধেক এলাকায় পাহাড় ধসের মাটি পড়ে রয়েছে। এই মাটিগুলো সরানোর জন্য ফায়ার ব্রিগেড এবং সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। ইতিমধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা সড়কের বিভিন্ন জায়গায় আরো পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি, চেঙ্গি, মাইনি এবং ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং খাগড়াছড়ির নিম্নাঞ্চল যে সমস্ত সড়ক আছে এই সড়কগুলো ডুবে যাবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে গতকাল খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে পাহাড় ধসের বন্যার পানির কারণে রাস্তা ডুবে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল, তা এখনো স্বাভাবিক হয়নি। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান তারা তাদের একটি টিম কাজ করছে, বা যেখানে পাহাড় ধসের রাস্তার উপর পাহাড় ধসের ঘটনা ঘটছে সেখানে তারা দ্রুত গতিতে মাটি সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে। ইতিমধ্যে খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা সড়কের যে সমস্ত এলাকায় ছোটখাটো পাহাড় ধস রয়েছে সেগুলো স্থানীয় ব্যবস্থাপনায় মাটি সরানোর কাজ করছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এবং সড়ক ও জনপথ এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা ইতিমধ্যে কিছু কাজ করেছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পাহাড় ধসের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে। দেশের বাইরের খবর।
যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন অনেকে। শোনা যাচ্ছে এমন আভাসও। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজবুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 4 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to a good foreign policy as well. এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথলেন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে 4র্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি। আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় নেয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায়মুক্তি পাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি। আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। তবে সে সময় ট্রাম্প দাবি করেছিলেন তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন, কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ই এবার
খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। টিভি রিপোর্টারকে একজন পারফর্মার বলার চেষ্টা করব সব। সংবাদ উপস্থাপক হতে সবচেয়ে বেশি দরকার সংবাদ জ্ঞান ও শুদ্ধ উচ্চারণ। সংবাদ সম্প্রচারের নেপথ্যের কারিগর হতে চান? ডিজিটাল জার্নালিজম তাৎক্ষণিক, শিখতে হবে কিভাবে করতে হয়। এখনকার কাজ এখনই। সব নিয়ে সময় স্কুলে অপেক্ষায় আমরা। দেখছেন সকালের সময়। খেলার খবর। আজ অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা দুটি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন এবং প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। সবশেষ গেল 9 মার্চ। প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন। পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে। এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম এর যে আমাদের যে প্রজেক্টর রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার, সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি-20 বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা। আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস, তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও। বিকেল 3টায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা 23 পরিচালকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্নমানের মেশিন এবং অপ্রচলিত ডিভাইসে রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। সরকারের গচ্ছা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারে ভ্যাট আদায়ের পরামর্শ। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।